নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3 দিন তদন্তকারীদের তলব। 3টি মামলায় পরপর 3 দিন তদন্তকারীদের তলব। পরপর 3 দিন ম্যারাথন জেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা দেখেছি গতকালই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর এবার জানা যাচ্ছে যে ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3 দিন তদন্তকারীদের তলব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, একবার জেনে নিই যে কোন 3টি মামলা এবং ঠিক কি জানা যাচ্ছে কোন 3 মামলার প্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে। বিধানসভার সইজাল মামলায়, যে মামলায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছিলেন ভবানী ভবনে, সেই মামলাতে আগামী 14 তারিখ অর্থাৎ রবিবার দিন বেলা 12টা নাগাদ তলব করা হয়েছে ভবানী ভবনে। সোমবার অর্থাৎ 15 জুন তাকে তলব করা হয়েছে ইডির তরফে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। যে মামলাতে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রথম গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15 জুন অর্থাৎ আগামী সোমবার তলব করা হয়েছে এবং 16 জুন মঙ্গলবার সেই 16 জুন তলব করা হয়েছে ভবানী ভবনে সিআইডির তরফে। সেটি হচ্ছে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে সাইবার থানাতে, বিধাননগর কমিশনারের অন্তর্গত সাইবার পিএসে মামলা হয়েছিল। সেই মামলা তদন্ত করছে সিআইডি। সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো। মোট দেখা যাচ্ছে যে সাঁড়াশি চাপ। একদিকে বিধানসভা সইজাল মামলা, সেই মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গতকাল তিনি হাজিরা দিয়েছিলেন। হাজিরা দিয়ে তিনি যখন বেরিয়ে আসবেন অর্থাৎ জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হয়েছেন। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার মিটতে না মিটতে ওই জিজ্ঞাসাবাদের টেবিলেই, সিআইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের টেবিলেই তাকে নোটিশ সার্ভ করে দেওয়া হয়েছিল। আগামী রোববার 14 তারিখ তাকে আসতে হবে, কারণ একাধিক বয়ানে তার একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে। যে প্রশ্ন উত্তর পর্ব, সেখানে সন্তুষ্ট হতে পারেননি সিআইডি কর্তারা, তাকে তৎক্ষণাৎ নোটিশ সার্ভ করা হয়। রবিবার দিন বেলা 12টা নাগাদ ভবানী ভবনে আবার তলব করা হয়েছে। সেটি হচ্ছে বিধানসভা সইজাল মামলা। সোমবার 15 তারিখ সেদিন ইডির তরফে রাখা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। যে মামলায় কুন্তল ঘোষের চিঠি, যে মামলায় লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির কথা উঠে এসেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় কোম্পানির ডিরেক্টর ছিলেন। যে কোম্পানিটি চালাচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যার ভয়েস স্যাম্পেল ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম একের পর এক আদালতে সেই মামলা গড়িয়েছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিলেন। কি কণ্ঠস্বর ছিল, সেইখানেও কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্র উঠে এসেছিল। সেই মামলাতে রাখা হয়েছে। অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় তার যে উস্কানি প্ররোচনামূলক যে বক্তব্য, তার প্রেক্ষিতে আবার মঙ্গলবার ডাকা হয়েছে। পরপর কিন্তু রবিবার, সোমবার, মঙ্গলবার একের পর এক এজেন্সির কিন্তু ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে সঙ্গে থাকো অমিত। 6টার আগেই কালকে ভবানী ভবনে গেছি এবং 11:30টার কাছাকাছি ইন্টারোগেশন বা প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে। আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ অ্যাপিয়ার করবো। আবার আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে আমি গেছি। কলকাতাতেও নিজাম প্যালেস হোক, সিজিও হেডকোয়ার্টার হোক, ইডির কাছে হোক, আমি গেছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি। আজকে আমাদের দলনেত্রীর বাড়িতে কিছু বৈঠক ছিল পূর্ব নির্ধারিত। মিটিংগুলো চলাকালীন আমি খবর পাই যে সিআইডির একটা টিম এসছে। সেক্রেটারির মারফতে তাদেরকে অনুরোধ করি যে আমি এই মুহূর্তে আমার বাড়িতে সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা অন্য কাউকে দিয়ে দিন, সে রিসিভ করে আমার পক্ষ থেকে নিয়ে নেবে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বাড়িতে চলে আসবেন, নিয়ে বলবেন যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেবো না। আমি যদি বাড়িতে না থাকি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার ফেরার জন্য। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে থাকবো, তখন নোটিশ দেবে, আমি নিশ্চিতভাবে জানাবো। আজ অভিষেকের বাড়ির সামনে একেবারে টান টান উত্তেজনা। গতকাল সিআইডি হাজিরা দিয়েছেন। সিআইডি হাজিরার পর আজ ফের নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ ডিজে মন্তব্য, ভোট প্রচারের ডিজে মন্তব্য, সেই মন্তব্যের তদন্তেও সিআইডি।
বিকেলে নোটিশ নিয়ে কালীঘাটে যান তদন্তকারীরা এবং বেশ কিছুক্ষণ অভিষেকের জন্য অপেক্ষা করেন তারা, কারণ সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বাড়ি ফিরতেই নোটিশ ধরায় সিআইডি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অমিত রয়েছেন, প্রতিনিধি অমিত। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সিআইডির টিম দীর্ঘ প্রায় 3 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেছেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে পারলেন না, তারা দিলেন তার কর্মীর হাতে। আজকে এই নোটিশে কি বলা হয়েছে, কবে কখন তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো, নির্বাচনী প্রচারে 4 তারিখ ফল ঘোষণার পর ডিজে বাজবে এই যে মন্তব্য তিনি করেছিলেন, তারই প্রেক্ষিতে সেই মামলাতে আগামী মঙ্গলবার অর্থাৎ 16 জুন ভবানী ভবনে বেলা 11টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডির তরফে। তোমাকে জানিয়ে রাখবো, বাগুইয়াটির বাসিন্দা, তিনি বিধাননগর কমিশনারেটের অন্তর্গত থানাতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তিনি লিখিত অভিযোগ করেছিলেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এই মন্তব্য থেকে অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। তারই ভিত্তিতে বিধাননগর সাইবার পিএস একটি মামলা রুজু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং বিধাননগর সাইবার পিএস ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছিল। গত 2 দিন আগেই রাজ্য পুলিশের তরফে এই তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে এবং সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পরই গতকাল বিভিন্ন নথি সংগ্রহ, কেস ডকেট, কেস ডায়েরি, এভিডেন্স সংগ্রহ করার পরই আজকে সকালে এক প্রস্ত বৈঠক হয় সিআইডি কর্তাদের মধ্যে। তারপরে তারা সিদ্ধান্ত নেন আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তারা নোটিশ পৌঁছে দেবেন তার হাতে এবং মঙ্গলবার তাকে তলব করা হবে। কিন্তু আমরা দেখলাম 4:35 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি কর্তারা, কিন্তু সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানে যে সংলগ্ন যে পার্টি অফিস রয়েছে, দলীয় কার্যালয় রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের মিটিং চলছিল। সেই মিটিং থেকে ফিরে আসার পর প্রায় দীর্ঘ 3 ঘন্টা বাইরে অপেক্ষা করে থাকলেন সিআইডি কর্তারা এবং সিআইডি কর্তারা অনড় ছিলেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু তারা নোটিশটা সার্ভ করবে, কিন্তু শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ সার্ভ করা গেল না। তিনি 3 ঘন্টা পর ফিরে এলেন, কিন্তু তার অফিসের স্টাফের হাতে সেই নোটিশ তুলে দেওয়া হয় এবং অফিসের স্টাফ ভেতরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রিসিভিং করিয়ে বা সেটি গ্রহণ করা হয়, তারপর সিগনেচার করে এবং সেই সিগনেচার করে চিঠি প্রাপ্তির বা নোটিশ প্রাপ্তির যে রিসিভিং লেটার, সেটি কাউন্টার পার্ট, সেটি সিআইডির হাতে তুলে দেন। তারপর সিআইডিরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি ছাড়েন। তবে তো জানিয়ে রাখবো, এই যে ডিজে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে যে মামলা এই মুহূর্তে সিআইডি করছে, তদন্ত করছে, সেই মামলাতে ডিজে মন্তব্য গত 12 এপ্রিল থেকে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বললেন যে তদন্তে সব রকম সহযোগিতা তিনি করবেন। কি বললেন আজকে শোনাবো। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে, যে মামলায় ডাকুন, আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্ন ভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্ট গুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল এন্ড অর্ডার ইলেকশন কমিশনের আন্ডার, তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবো। জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। এখন কারণে নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু গত 15 বছরে অকারণে নোটিশ দেওয়া হতো, এমনটাই বলছেন শিল্পমন্ত্রী তাপস রায়। নোটিশ তো দিতেই পারে, এ তো কারণে নোটিশ দিচ্ছে। গত 15 বছরে অকারণে কত নোটিশ খেয়েছে বিরোধীরা, বিজেপি কর্মীরা, নেতারা, তাদের বিরুদ্ধে কত কেস। তো সুতরাং এটা তো কারণে কোর্টে যাবে, গিয়ে কোর্টে বলবে তদন্ত যে কারণে হচ্ছে, কোনোটাই তো কারোর অজানা নয় যে কি কারণে তদন্ত হচ্ছে। এবার কি অভিষেক কুণালকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ? কারণ সইজাল কাণ্ডে রবিবার অভিষেককে ফের সিআইডি তলব, রবিবারই কুণাল ঘোষকে সইজাল তদন্তে হাজিরার নোটিশ।
একই দিনে অভিষেক ও কুণালকে ভবানী ভবনে তলব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তারা কি তথ্য মিলিয়ে দেখতে চান যে কারণে দুজনকে মুখোমুখি কি বসাতে পারে সিআইডি? একদমই তাই, তথ্য মিলিয়ে দেখার জন্য দুজনকে মুখোমুখি বসানোর একটা সম্ভাবনা জানতে পারা যাচ্ছে। তুমি জানো যে সইকাণ্ডে আজকেই মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে আধিকারিকরা কথা বলেছেন এবং এই সইকাণ্ডে সেই নোটিশ পাঠানো হয়েছে আজকে কুণাল ঘোষকেও। এবং সইজাল কাণ্ডে যে সন্তোষজনক উত্তর এখনো তারা পাননি। রবিবার দিনকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, ঠিক সেই সময় 15 মিনিট পরে কুণাল ঘোষকেও ডাকা হয়েছে, তাকেও ভবানী ভবনে যেতে হবে এবং জেরার সম্মুখীন হতে হবে। তাহলে কি একটা সম্ভাবনার কথা মনে করা হচ্ছে যে সেদিনকে ঠিক কি হয়েছিল? যেহেতু বৈঠকের মধ্যে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি সূত্র মারফত, ফলে সেদিনকে অভিষেক এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেদিনকে ঠিক কি ঘটনা ঘটেছিল তার কোনো একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তরফ থেকে একটা অভিযান চালানো হয়, সেদিনকে সিআইডির তরফ থেকে কি দেখা হয়েছিল? দেখা হয়েছিল দুটো বিষয়। প্রথম দেখা হয়েছিল যে সমস্ত সিসি ক্যামেরা গুলো রয়েছে সেখানে তো ছবি ধরা পড়ার কথা। দ্বিতীয়ত, যে হলের মধ্যে বৈঠক হয়েছিল সেই হলে কারা কারা উপস্থিত ছিলেন সেটাও ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে থাকছে। ফলে সেদিনকে সত্যি কারা উপস্থিত ছিলেন আর কারা উপস্থিত থাকতে পারলেন না, যারা উপস্থিত থাকতে পারলেন না তাদের সই তাহলে কে করে দিল সেটাও ধরা পড়বে। ফলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে রোববার দিনকে যদি কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে, অভিষেক এবং কুণাল তাদেরকে দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে পারেন সইজাল কাণ্ডে তদন্তকারীরা। একেবারেই ধন্যবাদ আবির। ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মন্তব্য তলব করা হয়েছে। এদিকে কুণাল ঘোষের সঙ্গে অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এজন্যই কথায় বলে, কাল যিনি ছিলেন দাপুটে এখন সেই তিনি সিআইডির প্রশ্নবাণের মুখে। পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। সময়ের চাকা এভাবেই ঘোরে, আজ যে রাজা কাল সে ফকির, আজ যিনি দণ্ডমুণ্ডের কর্তা কাল তিনি অন্যের মুখাপেক্ষী। কথায় আছে, ক্ষমতা কখনো একা আসে না, অনেককে সঙ্গে নিয়ে আসে। ক্ষমতার সঙ্গে চেয়ার আসে, দাপট আসে, আসে পুলিশ প্রশাসন, আর আসে ছড়ি ঘোরানোর অধিকার। আবার ক্ষমতা যখন চলে যায় তখনও সে একা যায় না, সবাইকে সঙ্গে করে নিয়ে যায়। দাপট, পুলিশ, ছড়ি ঘোরানোর অধিকার। ক্ষমতা চলে গেলে এই সবও চলে যায়। ক্ষমতা হারিয়ে সেনাপতি হয়ে যান চেয়ারহীন, দাপটহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় তার অন্য পরিচয়, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। অনেকেরই অভিযোগ, তৃণমূল জমানায় এই রাজ্যে প্যারালাল প্রশাসন চালাতেন তিনি। তার ইশারায় নাকি বদলে যেত রাজ্য পুলিশের বহু চেয়ার। তিনি খুশি তো সবাই খুশি। আবার তিনি চটলেই মেঘের গর্জন। বৃহস্পতিবার সেই অভিষেককেই দেখা গেল ভবানী ভবনে, সিআইডির ডাকে হাজির হতে। সন্ধে 6টায় হাজির হতে বলা হয়েছিল তাঁকে। ঘড়ির কাঁটা 6টা ছোঁয়ার 11 মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান। কে জানে, কয়েক মাস আগেও হয়তো তাঁর ইচ্ছেতেই দিন বদলাতো এই ভবানী ভবনে। বৃহস্পতিবার এখানেই সিআইডি অফিসারদের একের পর এক প্রশ্নের মুখে অভিষেক। সন্ধে গড়িয়ে রাত, প্রশ্নের পর প্রশ্ন। টেবিলের একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে সারি দিয়ে সিআইডি কর্তারা, যারা এই রাজ্যেরই অফিসার। মাসখানেক আগেও যাঁদের অর্ডার নিতে হয়েছে তৃণমূল সরকারের কাছ থেকে। অভিযোগ, আনুগত্য দেখাতে হয়েছে ক্যামাক স্ট্রিটের কাছেও। আজ সেই সব অফিসারদেরই প্রশ্নের মুখে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের টেবিলে বসে কি ভাবছিলেন এই অফিসাররা? কেউ কি বাড়তি সতর্ক, নাকি মনে মনে শুধুই নির্মল আনন্দ? এককালে তিনি ছিলেন রাজ্যের ভিভিআইপি। তার কনভয় মানে গাড়ির পর গাড়ি। হাঁটলে চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ,
এসব এখন অতীত। পরিবর্তনের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন শুধুই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাই আগের মতো আর বিশাল নিরাপত্তা নেই, কনভয়ে গাড়ির ভিড়ও নেই। এককালে ইডি সিবিআইকে আঙুল মুচিয়ে হুঙ্কার দিয়েছেন। ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ির বাড়ি মারবে, তত শক্তিশালী হবে। এখন যেন অন্য চেহারা। ভবানী ভবনে ঢুকলেন আর 5 জনের মতো সই করে, কোনো কথা নেই। সিআইডির জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অনেক রাতে। অভিষেকের মুখে তখনও কোনো কথা নেই। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন। ভবানী ভবন জানে পরিবর্তনের মানে। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তিতে নোটিশ দিয়েছিল পুরসভা। অভিষেকের বেআইনি নির্মাণ তথ্য পুর প্রশাসকের কাছে। হাইকোর্টের নির্দেশে রিপোর্ট তৈরি কলকাতা পুরসভার। 1 মাসের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ পুরসভার। আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করা হয়েছে, রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে? একদমই ডিটেলস রিপোর্ট, অর্থাৎ কলকাতা পুরসভার যে নোটিশ, যাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়েছিলেন এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কি কি ডিভিয়েশন রয়েছে বা বিচ্যুতি, অর্থাৎ মূল যে নির্মাণ নকশা কলকাতা পুরসভার অনুমোদিত তার থেকে কি কি বিচ্যুতি করা হয়েছে এবং সেখানে এই হরিশ মুখার্জি রোড থেকে শুরু করে কালীঘাট রোড সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সম্পর্কিত তার আত্মীয়দের যে সমস্ত সম্পত্তি, তার কোম্পানির যে সমস্ত সম্পত্তিতে নোটিশ দেওয়া হয়েছে, সেই 17টি সম্পত্তি সম্পর্কে ডিটেলস, অর্থাৎ কোথায় কোথায় বিচ্যুতি হয়েছে বলে পুরসভার কাছে রিপোর্ট রয়েছে, সেই সমস্ত তথ্য বিশেষ করে কলকাতা পুরসভার 9 নম্বর বড়োর যারা বিল্ডিং এর আধিকারিক রয়েছেন তারা তৈরি করেছেন। এছাড়াও আরো বেশ কিছু বড় বিল্ডিং আধিকারিকরা তারা রিপোর্ট করে জমা দিয়েছেন কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগ, মূল বিল্ডিং বিভাগ কলকাতা পুরসভার ভবনে। সেখান থেকে সেই রিপোর্ট পুরো প্রশাসক, এই মুহূর্তে কলকাতার কমিশনার কলকাতা পুরসভার স্মিতা পান্ডে, তিনি পুরো প্রশাসক, তার কাছে জমা পড়েছে। এই রিপোর্ট আদালতের নির্দেশ মোতাবেক সেই রিপোর্ট সেখানে জমা পড়বে এবং এরপর উত্তর দেওয়ার পালা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে আগামী তার পরবর্তী, অর্থাৎ এই রিপোর্ট জমা দেওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে তারা আদালতে রিপোর্ট দেবে এবং সেখানে শুনানি হবে। বিশ্বজিৎ, গত 30শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিচার ব্যবস্থার দ্বারস্থ হবেন। তিনি কি বলেছিলেন শোনাবো। ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। হয় অভিষেক নয় দল। গতকাল বিস্ফোরক কল্যাণ, আজ সুর নরম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক।
যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমার বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপ ভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন। আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব।